আমার নাম প্রফেসর নিরু শামসুন নাহার। আমি প্রিন্সিপাল গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিংয়ের। আমি এখানে আসছি তোমাদের যে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের মাধ্যমে মুক্ত পাথের মাধ্যমে তোমরা যে পড়াশোনাটা করবা এবং এখানে লেকচার যাবে, সেইখানে আমি আমার এই লেকচারটা দিলাম তোমাদের জন্য। তোমরা পড়াশোনা করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটার উপরে তোমরা আমাদেরকে প্রশ্ন করবা, আমরা উত্তর দিব। এবং এটার উপরে আমি একটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিব। আগে ক্লাসটা শেষ করে তোমরা একটা এটার উপরে অ্যাসাইনমেন্ট লিখবা, ঠিক আছে? আমরা যেহেতু ব্লাড প্রেশার পড়াবো, আমাদের আগেই জানতে হবে ব্লাড প্রেশারটা কি। ব্লাড প্রেশার যদি কি এইটা না জানলে আমরা কিন্তু ব্লাড প্রেশারটা বুঝতে পারবো না। তাহলে ব্লাড প্রেশারের একটা ডেফিনেশন আছে, যেটা ব্লাড প্রেশার ইজ দ্য প্রেশার ব্লাড এক্সার্টস এগেনস্ট দ্য ওয়ালস অফ দ্য ভেসেল ইন হুইচ ইট ইজ কন্টেইন। তাহলে ব্লাড প্রেশারটা এমন একটা প্রেশার যে ব্লাড বের হয় এগেনস্ট দ্য ওয়ালসের অফ দ্য ভেসেলে যে প্রেশারটা দেয় সেটা হলো ব্লাড প্রেশার। অথবা ব্লাড প্রেশার ইজ দ্য ফোর্স অফ ব্লাড অ্যাট ওয়ালস অফ ভেসেলস অ্যাট হুইচ দ্য ব্লাড ইজ পুশড আউট অফ হার্ট ইন ভেরিয়াস ডিজিজ। দ্য ব্লাড প্রেশার অফ পেশেন্ট ইনক্রিজেস অর diseases and sometimes poses alarming situation. তারপরে আরেকটা হচ্ছে the force at which blood is pumped against the walls of the arteries, millimeter of mercury. The force at four pressure measurements. একটা হলো কি systolic pressure. Systolic pressure টা measure of pressure when left ventricle contracts. The diastolic pressure, measure of pressure when heart relax. একটা হলো হার্ট যখন প্রেশার দিচ্ছে আমরা তখন যে প্রেশারটা মাপতেছি সেটা হলো সিস্টোলিক প্রেশার। আর একটা হলো হার্ট রিল্যাক্স অবস্থায় যে প্রেশারটা মাপতেছি সেটা হলো ডায়াস্টোলিক প্রেশার। মিনিমাম প্রেশার এক্সার্টেড এগেনস্ট দ্য আর্টারি ওয়ালস অ্যাট অল টাইমস। পালস প্রেশার, পালস প্রেশারটা কি? পালস প্রেশার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিস্টোলিক অ্যান্ড দ্য ডায়াস্টোলিক প্রেশার। তাহলে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশারের মাঝখানে যেটা সেটা হলো পালস প্রেশার। ইট ইন্ডিকেটস দ্য কার্ডিয়াক আউটপুট। আরেকটা বলে মিন প্রেশার। মিন প্রেশারটা কি? দ্য মিন আর্টেরিয়াল প্রেশার, সেটাকে আমরা সংক্ষেপে বলি MAP, is a term used in medicine to describe the average blood pressure in an individual. It is defined as the average arterial pressure during the single cardiac cycle. ব্লাড প্রেশারটা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা এক্সাম্পল দিয়ে যে ফর্মুলাটা কি। ব্লাড প্রেশার ফর এক্সাম্পল 106/70, সেটা হলো 106টা কি? সিস্টোলিক প্রেশার অ্যান্ড 70 কি? ডায়াস্টোলিক প্রেশার ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এটাকে মিন প্রেশার বের করতে পারি। যে মিন প্রেশারটা বললাম যে মিন প্রেশারটা হলো সিস্টোলিক প্লাস 2 ডায়াস্টোলিক ডিভাইডেড বাই 3। তাহলে এটা আমরা মিন প্রেশার কত আসলো আমাদের? 82 মিলিমিটার অফ মার্কারি, যেটা আমাদের মিন প্রেশার। ব্লাড প্রেশারটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আঁকা বাঁকা হয়ে ব্লাড প্রেশারটা দেখা যাইতেছে। উপরেরটা হলো সিস্টোলিক, ডায়াস্টোলিক, মাঝখানেরটা হলো মিন প্রেশার। এখানে তিনটা লাইন যেটা দেখতেছো সেটা হলো মিন প্রেশার, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। তো এখানে দেখো স্ক্রিনের ভিতরে একটা দেওয়া আছে 120/80। এটা মানে কি তোমরা কি বলতে পারবা? এটার মানে কি? এটা মানে হলো 120/80। এটা হলো ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ। আমরা ধরি 120/80 হলে নর্মাল। এর মধ্যে আছে যে সিস্টোলিক আমরা 90 থেকে 120, আর ডায়াস্টোলিক 60 থেকে 90 আমরা ধরি। কিন্তু এইখানে আমি 120/80 তোমাদের বোঝানোর জন্য দিছি। আর দেখো 120 হলো সিস্টোলিক প্রেশার। তাহলে সিস্টোলিক প্রেশারটা কি? কন্ট্রাকশন অফ লেফট ভেন্ট্রিকেল, টপ অর ফার্স্ট নাম্বার।
আর সেকেন্ডটা আসি ডায়াস্টলিক প্রেশার। ডায়াস্টলিক প্রেশারটা কি? হার্ট অ্যাট রেস্ট, বটম অর সেকেন্ড নাম্বার। প্রিপারেশন ফর মেজারমেন্ট, আমরা যখন একটা প্রিপারেশন নিব ব্লাড প্রেশার মেজারমেন্ট করার জন্য, আমরা কিভাবে নিব? প্রথমত, পেশেন্ট শুড অ্যাবস্টেন from eating, drinking, smoking and taking drugs that affect the blood pressure 1 hour before measurement। তাহলে আমরা ব্লাড প্রেশারটা যখন মেজার করব তার আগে যেই সব খাবার খাইলে বা ড্রাগ নিলে তার ব্লাড প্রেশারে ইফেক্ট হতে পারে, সেই সব 1 ঘন্টা আগে থেকে সেই সব খাবার তারা খেতে পারবে না বা ড্রাগ নিতে পারবে না। রিমেম্বার দ্য ফলোয়িং ফর অ্যাকুরেসি অফ ইউর রিডিং। যদি আমরা এই অ্যাকুরেসিগুলো মেনটেন করি তাহলে আমাদের রিডিং ঠিকমতো আসবে। একটা হলো ইনস্ট্রাক্ট পেশেন্ট টু অ্যাভয়েড কফি, স্মোকিং অর এনি আদার আনপ্রেসক্রাইবড ড্রাগ উইথ সিমটোমেটিক অ্যাক্টিভিটি অন দ্য ডে অফ দ্য মেজারমেন্ট। কারণ এগুলি যদি সে স্মোকিং করে বা ড্রিঙ্ক করে তারপরে যদি আমরা ব্লাড প্রেশারটা মাপি তাহলে কিন্তু ব্লাড প্রেশার ঠিক রিডিং দিবে না। প্রিপারেশন ফর মেজারমেন্ট, আমরা মেজারমেন্টের যে প্রিপারেশনটা বলতেছি আরেকটা আছে এটার মধ্যে, নেক্সটটা সেটা হলো পেইনফুল প্রসিডিউরস অ্যান্ড এক্সারসাইজ শুড নট হ্যাভ অকার্ড উইদিন 1 hour। 1 ঘন্টার ভিতরে যদি আমরা একটা ইনজেকশন দিয়ে দিলাম পেশেন্টকে, পেশেন্ট কি পেইন পাবে, পেইন পাইলে কিন্তু তার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এই জন্য আমরা 1 ঘন্টার মধ্যে তাকে কোনো ইনজেকশন দিব না বা সে এক্সারসাইজ করবে না। পেইনফুল প্রসিডিউরটা আমরা করব না কেন, আর এক্সারসাইজ করব না। যদি কেউ এইভাবে 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 দৌড়ায় তাহলে দৌড়াইলে কি হবে? হাঁপাই যাবে না পেশেন্ট বা আমরা নর্মাল মানুষ কি আমরা হাঁপাই যাই না? হাঁপাই গেলে কি হবে? ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, তাই না? এই জন্য আমরা কিন্তু যদি ব্যায়াম করি বা দৌড়াই তাইলে কিন্তু আমরা ওই 1 ঘন্টার ভিতরে ব্লাড প্রেশারটা নিব না। কাজেই যে কোনো কাজ করে এসে পেশেন্ট আগে বসবে, রেস্ট নিবে, তারপরে কিন্তু তার বিপিটা আমরা মাপবো যদি অ্যাকচুয়াল আমরা এটা পাইতে চাই। আরেকটা হলো বিপি টেক ইন কোয়াইট রুম অ্যান্ড কমফোর্টেবল টেম্পারেচার, মাস্ট রেকর্ড রুম টেম্পারেচার অ্যান্ড টাইম অফ দ্য ডে। কারণ এর একটা কারণ আছে কি, যে আমরা যদি খুব গরমের মধ্যে, একটা রুম খুব গরম, ওইখানে যদি পেশেন্টকে বসাই, পেশেন্ট কিন্তু আনকমফোর্টেবল ফিল করবে এবং তার ডিসকমফোর্ট ফিল করে সে কী করবে? তার বিপিটা বেড়ে যাবে। বা মানুষ রাগ হয়, রাগ হইলে কিন্তু তার বিপিটা বেড়ে যায়। এই জন্য আমরা এই জিনিসগুলো খেয়াল করব। আরেকটা হলো বিকজ এ ফুল ব্লাডার অ্যাফেক্টস দ্য ব্লাড প্রেশার। যদি কারো মনে করো ব্লাডারটা ফুল আছে, সে প্রস্রাব করতে পারতেছে না, তার কিন্তু এই এক্সাইটমেন্টে তারটা ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তখন আমরা তার কাছে থেকে ঠিক মতো রিডিংটা পাবো না বা নর্মাল রিডিংটা আমাদের কাছে আসবে না, ভুল রিডিং আসবে। এবং ভুল রিডিং আসলে তার জন্য ভুল ডায়াগনোস হবে এবং ভুল মেডিকেশন দেওয়া হবে। কাজে ক্লিয়ার তোমাদের কাছে? এখন তোমরা নর্মাল ব্লাড প্রেশার রিডিং জানো, যে নর্মাল ব্লাড প্রেশারটা কি জানলা। এখন কিছু অ্যাবনর্মালিটিস অফ ব্লাড প্রেশার বলবো। অ্যাবনর্মালিটিস কি তোমাদের এইটাও জানতে হবে নর্মালের পাশাপাশি। একটা হলো হাইপার টেনশন। তোমরা হয়তো শুনে থাকবা যে হাইপার টেনশন, আমার হাইপার টেনশন, আমার হাইপার টেনশন, কিন্তু তোমরা হয়তো এতদিন বুঝতে পারো নাই যে হাইপার টেনশনটা অ্যাকচুয়ালি কী। কিন্তু এখন তোমরা জানবা হাইপার টেনশনটা কী। If blood pressure is above 140 to 90, it is called hypertension। যেমন তোমাদের আগেই বলছি যে নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ কোনটা, সেইটার উপরে যদি ব্লাড প্রেশারটা হয়, ডায়াস্টোলিক যদি 90-এর উপরে হয় এবং সিস্টোলিক প্রেশার যদি 140-এর উপরে হয়, তাহলে আমরা তখন তাকে বলবো হাইপারটেনশন। আবার এর বিপরীত আছে হাইপোটেনশন। যদি সেটা কি, হাইপো মানে কম, টেনশন মানে প্রেশার। তা ইফ ব্লাড প্রেশার ইজ বিলো 110 to 60, ইট ইজ কল্ড হাইপোটেনশন। সেখানে ডায়াস্টোলিকটা যদি 60-এর নিচে নেমে যায়, আর তাইলে আমরা সেটা 110-এর নিচে নামে, তাহলে আমরা হাইপোটেনশন বলবো। নর্মাল ব্লাড প্রেশার ফর অ্যাডাল্ট ইজ 120/80 মিলিমিটার অফ মার্কারি।
অর্থোস্টেটিক হাইপোটেনশন, সেটা কি? ইট ইজ এ ব্লাড প্রেশার দ্যাট ফলস হোয়েন দ্য ক্লায়েন্ট সিটস অর স্ট্যান্ডস। অনেক সময় দেখা যায় যে বসে আছে, বসায় থেকে হঠাৎ দাঁড়ায় গেল, দাঁড়ানো থেকে হঠাৎ বসলে মাথাটা একটা ঘূর্ণা দিল, ও তখন আবার ব্লাড প্রেশারটা ফল করে। পারপাস, আমরা পারপাস বলবো যে আমরা যে ব্লাড প্রেশারটা মাপবো, কি কারণে মাপবো ব্লাড প্রেশারটা। তোমরা হয়তো লেকচারের মধ্যে অনেক বুঝছো, কিন্তু তারপর একটা অফিসিয়ালিভাবে তোমরা জানবা যে এটা কেন আমরা মাপবো। একটা হলো টু অবটেন বেসলাইন ডাটা ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। একটা হলো আমরা বেসলাইন ডাটা কালেক্ট করি ব্লাড প্রেশার নেওয়ার মাধ্যমে, যেটার মাধ্যমে ওর ডায়াগনোসিস হইতেছে এবং প্রপার ট্রিটমেন্ট হচ্ছে। আরেকটা হলো টু কম্পেয়ার উইথ সাবসিকুয়েন্ট চেঞ্জেস দ্যাট মে অকার ডিউরিং কেয়ার অফ দ্য পেশেন্ট। একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হইল, তার কোনো চেঞ্জ আসতেছে কিনা সেটা কিন্তু আমরা ব্লাড প্রেশারের মাধ্যমে জানতে পারি। দেখা গেল যে একটা রুগীর সকালে আমরা ব্লাড প্রেশার পেলাম নর্মাল, আবার দেখা গেল দুপুরে তার ব্লাড প্রেশারটা বেড়ে গেল, তখন কিন্তু আমরা যদি না মাপি আমরা বুঝতে পারবো না। মাপলে কিন্তু আমরা তখন বলতে পারবো যে চিন্তা হবে যে কেন ব্লাড প্রেশারটা বাড়লো, তার ব্লাড প্রেশার সকালে নর্মাল ছিল, নিশ্চয়ই এমন কিছু হয়েছে, তার কোনো ফিজিওলজিক্যাল চেঞ্জ হইতে পারে, সাইকোলজিক্যাল চেঞ্জ হইতে পারে, সে হয়তো কোনো স্ট্রেসের মধ্যে থাকতে পারে, এই জন্যই ব্লাড প্রেশারটা চেঞ্জ হয়েছে, আমরা ডায়াগনোস করতে পারবো। টু অ্যাসিস্ট ইন ইভ্যালুয়েটিং স্ট্যাটাস অফ পেশেন্টস ব্লাড ভলিউম, কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ভাস্কুলার সিস্টেম, এটার জন্য আমরা ইভ্যালুয়েট করতে পারি যে তার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। টু ইভ্যালুয়েট পেশেন্ট রেসপন্স রিচেঞ্জ ইন ফিজিক্যাল কন্ডিশন, টু চেঞ্জ ইন ফিজিক্যাল কন্ডিশন অ্যাজ এ রেজাল্ট অফ ট্রিটমেন্ট উইথ ফ্লুইডস অর মেডিকেশন। আমরা ফ্লুইডস দিলাম, মেডিকেশন দিলাম, তার কোনো ইফেক্ট হইল কিনা সেটা কিন্তু আমরা ব্লাড প্রেশার মাপার মাধ্যমে বুঝতে পারি। এখন আমি বলবো প্রসিডিউর। তোমরা যে ব্লাড প্রেশারটা মাপবা, প্রত্যেকটা জিনিসের কিছু প্রসিডিউর থাকে যে কিভাবে করবা, একটা সিস্টেমেটিক ওয়ে থাকে, সেই ওয়েতে আমরা এখন বলবো যে প্রসিডিউরটা কিভাবে হবে। প্রত্যেকটা তোমরা নার্সিংয়ে জানো বা যে তোমাদের আগে হাত ধুইতে হবে, হাতের মধ্যে অনেক জীবাণু ক্যারি করে, যে হাতটা না ধুয়ে তোমরা কোনো কাজ করতে পারবা, তাহলে প্রথমেই তোমাদের হাতটা ধুইতে হবে। তারপরে প্রত্যেকটা ইকুইপমেন্ট তোমার এক জায়গায় আনতে হবে, যেমন ডিউটি রুমে এই আলমারিতে একটা জিনিস আছে, ওই আলমারিতে একটা জিনিস আছে, ওই আলমারিতে, সেই জিনিসগুলো তোমাদের একত্র করতে হবে। ক্লিনস দ্য স্টেথোস্কোপ ইন এয়ারপিস অ্যান্ড ডায়াফ্রাম উইথ এ স্পিরিট সোয়াব ওয়াইপ। তারপর যে স্টেথোটা তুমি ইউজ করবা, স্টেথোটা তোমার স্পিরিট সোয়াব দ্বারা মুছে নিতে হবে। কেন মুছে নিতে হবে বলো তো? কারণ ওই স্টেথো দিয়ে আমরা আরেকটা পেশেন্টকে হয়তো দেখছি, সেই পেশেন্টের কাছ থেকে জীবাণু যাতে আরেক পেশেন্টের না আসতে পারে, ক্রস ইনফেকশন না হয়, এই জন্য মুছে ওইটাকে আমরা ডিসইনফেক্টেড করে নিব। নাম্বার 3 বলছে চেক দ্য ক্লায়েন্টস আইডেন্টিফিকেশন, এক্সপ্লেন দ্য পারপাস অ্যান্ড প্রসিডিউর টু দ্য ক্লায়েন্ট। তাহলে আমরা ক্লায়েন্টের আইডেন্টিফিকেশন চেক করবো যে আমি কোন পেশেন্টকে এখন ব্লাড প্রেশার দেখবো। আমি যদি অন্য পেশেন্টের কাছে চলে যাই এবং অন্য পেশেন্টের মাপি, তাহলে তো এটা ঠিক হবে না। দেখা গেল আমরা অন্য পেশেন্টের ব্লাড প্রেশার মাপলাম, কিন্তু আমরা চার্ট, আমার যেহেতু আরেকটা পেশেন্টের মাপার কথা ছিল, সেখানে তাকে না মেপে অন্য পেশেন্টকে মেপে তার চার্টে আমরা লিখে রাখলাম, তাহলে তার ডায়াগনোসিস ভুল হবে, মেডিকেশন ভুল দেওয়া হবে। তারপরে হ্যাভ দ্য ক্লায়েন্ট রেস্ট অ্যাটলিস্ট 5 মিনিটস বিফোর মেজারমেন্ট। আমি যে ব্লাড প্রেশারটা মাপবো তার আগে সে 5 মিনিট রেস্টটা আছে কিনা এটা আমাদের দেখতে হবে। নাম্বার 5 বলছে ডিটারমাইন দ্য প্রিভিয়াস বেসলাইন ব্লাড প্রেশার ইফ অ্যাভেলেবল ফ্রম দ্য ক্লায়েন্টস রেকর্ড। আমাদের রেকর্ড থেকে দেখতে হবে যে তার আগের ব্লাড প্রেশার কীরকম ছিল। আইডেন্টিফাই ফ্যাক্টরস লাইকলি টু ইন্টারফেয়ার উইথ অ্যাকুরেসি অফ ব্লাড প্রেশার মেজারমেন্ট, এক্সারসাইজ, কফি অ্যান্ড স্মোকিং। অনেক সময় আমাদের নার্সিংয়ে জানতে হবে যে একটা পেশেন্ট হয়তো হাই ব্লাড প্রেশার হলো বা লো ব্লাড প্রেশার হলো, আমাদের চিন্তা করতে হবে কেন হলো, তার আগের প্রেশারটা কীরকম ছিল, হঠাৎ করে বাড়লো বা কমলো কিনা। তারপরে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি এক্সারসাইজ করে আসছেন কিনা, কফি খেয়েছেন কিনা, স্মোকিং করছেন কিনা এই প্রেশারটা নেওয়ার আগে, এটা আমাদের জানতে হবে। সিটিং দ্য পজিশন, পেশেন্টকে পজিশন করতে হবে, কারণ ব্লাড প্রেশার দাঁড়াইয়া যদি আমরা ব্লাড প্রেশার নেই সেটার একরকম মানে রেজাল্ট আসবে, যদি বসে ব্লাড প্রেশার নেই সেটার একরকম রেজাল্ট আসবে, আবার শুয়ে যদি ব্লাড প্রেশার নেই সেটার কিন্তু একরকম রেজাল্ট আসবে, এবং প্রত্যেকের একটা নর্মাল রেঞ্জ আছে। এই জন্য আমাদেরকে
পেশেন্টের পজিশন করে নিতে হবে। অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট টু এ কমফোর্টেবল পজিশন, বি শিওর রুম ইজ ওয়ার্ম, কোয়াইট অ্যান্ড রিল্যাক্সিং। যে এটা আমি আগেও বলছি যে যেই রুমটায় ব্লাড প্রেশার নিবা সেইটার উপরেও ডিপেন্ড করে অনেক কিছু রেজাল্ট আসার জন্য, যে বেশি ঠান্ডা যেন না হয়, বেশি গরম না হয়, কমফোর্টেবল হয়। হয়তো ওই রুমে খুব ক্রাউডি হইতেছে, লোকজন হইচই করতেছে, ওইখানে তুমি ব্লাড প্রেশার ঠিক মতো দেখতে পারবে না, পেশেন্টেরও অ্যাংজাইটি হবে, পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যাবে, অথবা তুমি স্টেথোস্কোপে কানে ভালো শুনতে পাবা না। কাজেই তোমাকে রুমটা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করবে যে রুমে তুমি নিবে। পজিশনটা একটা বিরাট ভূমিকা পালন করবে, কোন পজিশনে তুমি নিবে। পেশেন্ট একটু রিল্যাক্স থাকতে হবে। সাপোর্ট দ্য সিলেক্টেড আর্ম, টার্ন দ্য পাম আপওয়ার্ড। তারপরে যেই হাতে তুমি ব্লাড প্রেশারটা নিবে ওই হাতটাকে তুমি সাপোর্ট দিবে, যে কিভাবে ওই হাতের মধ্যে তুমি কাপটা বানবা। রিমুভ এনি কনস্ট্রাকটিভ ক্লোথিং, যদি হাতের মধ্যে কোনো কাপড় থাকে, কাপড়ের উপর দিয়ে তো আর ব্লাড প্রেশার নেওয়া যাবে না, কাজে কাপড়টা সরাই দিতে হবে, তোমাকে ইজি করে নিতে হবে জায়গাটা। তারপর চেকিং ব্রাকিয়াল আর্টারি অ্যান্ড র্যাপিং দ্য কাপ, তারপর ব্রাকিয়াল আর্টারিটা চেক করতে হবে যে এটা ঠিকমতো চলতেছে কিনা। তারপর তোমাকে ওইখানে যে ব্লাড প্রেশারের যে কাপটা আছে কাপটা বেঁধে নিতে হবে। প্যালপেট ব্রাকিয়াল আর্টারি, কারণ প্যালপেট করার মানে কি, তোমার কাপটা যেন বেশি না হয়ে যায়, টাইট না হয়ে যায়, কারণ টাইট হলে ওখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমাকে দেখতে হবে। তারপর সেন্টার দ্য কাপস ব্লাডার অ্যাপ্রক্সিমেটলি 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য সাইট হোয়ার ইউ প্যালপেট দ্য ব্রাকিয়াল ব্লাড। তুমি যেখানে পালসটা দেখছো তার চেয়ে 1 ইঞ্চি উপরে অথবা 2.5 সেন্টিমিটার উপরে কাপটা পেঁচাইতে হবে। র্যাপ দ্য কাপ সাংলি অ্যারাউন্ড দ্য ক্লায়েন্টস আর্ম অ্যান্ড সিকিউর দ্য এন্ড অ্যাপ্রক্সিমেটলি। তুমি কাপটা যখন পেঁচাবা তারপরে শেষ মাথাটা ভালো করে লাগাই দিতে হবে, নাহলে কি হবে, তোমার বিপি দেখতে দেখতে ওটা খুলে পড়ে যাবে। চেক দ্য মনোমিটার ওয়েদার ইট ইজ অ্যাট লেভেল উইথ দ্য ক্লায়েন্টস হার্ট, তারপরে ক্লায়েন্টসের হার্ট বরাবর রাখতে হবে, ওইটা তোমাকে দেখতে হবে যে এটা হার্ট বরাবর আছে কিনা। মেজর ব্লাড প্রেশার বাই 2 স্টেপস মেথড, তুমি দুইভাবে ব্লাড প্রেশার মাপতে পারবা। একটা হলো প্যালপেটরি মেথড, প্যালপেটরি মাপতে গিয়ে হাত দিয়ে যেটা দেখে সেটা হলো বলছে প্যালপেট ব্রাকিয়াল পালস ডিস্টাল টু দ্য কাফ উইথ ফিঙ্গার টিপস অন দ্য নন ডোমিনেট হ্যান্ড। তোমাকে ব্রাকিয়াল আর পালসটাকে প্যালপেট করতে হবে, প্যালপেট করে দেখতে হবে। ক্লোজ দ্য স্ক্রু ক্ল্যাম্প অন দ্য ব্লাম, তারপরে তুমি যেটা দিয়ে দেখবা ওইটাকে স্ক্রুটাকে টাইট করে দিতে হবে। ইনফ্লেট দ্য কাপ হোয়াইল স্টিল চেকিং দ্য পালস উইথ আদার হ্যান্ড, তারপরে তোমাকে কাপটাকে কি করতে হবে, ফুলাতে হবে, তোমাকে পাম্প করে ওইটাকে ফুলতে হবে। অবজার্ভ দ্য পয়েন্ট হোয়ার পালস ইজ নট লঙ্গার প্যালপেবল, যেখানে যায় দেখবা যে পালসটা আর প্যালপেবল করা যায় না, ওইখানে যায় আমি কাপটা ফুলানো বন্ধ করব। ইনফ্লেট কাপ টু প্রেশার 20 to 30 মিলিমিটার অফ মার্কারি অ্যাবভ পয়েন্ট অ্যাট হুইচ পালস ডিসেবলস, যেখানে যায় পালসটা বন্ধ হয়ে যাবে তার চেয়ে আরও 20-30 মিলিমিটার অফ মার্কারি উপরে যেয়ে আমি থামবো। ওপেন দ্য স্ক্রু ক্ল্যাম্প, তারপরে আস্তে আস্তে তোমার যে ক্ল্যাম্পটা আছে ওইটার স্ক্রুটা ঢিলা করে দিতে হবে আস্তে করে, এবং ডিফ্লেট দ্য কাপ ফুলি অ্যান্ড ওয়েট 30 সেকেন্ডস, আস্তে আস্তে ওইটাকে নামাইতে হবে, নামাইলে তুমি তখন ব্লাড প্রেশারটা রিড করতে পারবা। আরেকটা করা যায় অসকালটেশনের মাধ্যমে, সেটা আবার কি, পজিশন দ্য স্টেথোস্কোপ earpiece comfortably in your ears, turn tips slightly forward, be sure sounds are clear, not muffled. Place the diaphragm over the client's brachial artery, do not allow chest piece to touch cuff or clothing. তারপর তুমি হাতে যেভাবে কাপটা আগের বার পেঁচাইছিল ওইভাবেই পেঁচাবা, এইটা যেন যেখানে তুমি স্টেটর চেস্ট পিসটা ওইটা যেন টাচ না করে, তার উপরে পেঁচাইতে হবে। ক্লোজ দ্য স্ক্রু ক্ল্যাম্প অন দ্য বাল্ব অ্যান্ড ইনফ্লেট দ্য কাপ, তো এইটাও তোমার কাপটা ইনফ্লেট করতে হবে টু এ প্রেশার 30 মিলিমিটার অফ মার্কারি অ্যাবভ দ্য পয়েন্ট হোয়ার দ্য পালস আর ডিসেবলড। ওপেন দ্য ক্ল্যাম্প, এরপরে তোমাকে যখন আস্তে আস্তে ক্ল্যাম্পের স্ক্রুটা আবার ঢিলা করে দিতে হবে, দিয়ে তোমাকে দেখতে হবে ব্লাড প্রেশারটা। নোট দ্য পয়েন্ট অন দ্য ডায়াল when first clear sounds is heard, the sound will slowly increase
ইন তুমি তখন স্টেটোটা কানের মধ্যে তুমি একটা সাউন্ড শুনতে পাবা। প্রথম বিটটা যেখানে শুরু হবে সেটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার, আর যেখানে এসে বিটটা থেমে যাবে ওইটা আমরা কাউন্ট করতে হবে ডায়াস্টোলিক প্রেশার। Continue deflating the cuff and note that point where the second disappears. Listen for 10 to 20 millimeter of mercury after the last sound. Release any remaining air quickly in the cuff and remove it. তারপর যদি কাপের মধ্যে কোনো এয়ার স্টিল থেকে যায় তাহলে আমরা এটাকে রিমুভ করে দিব। If you must recheck the reading for any reason, allow a 1 minute interval before taking blood pressure again. যদি কোনো কারণে আমার সন্দেহ হয় যে আমি যে ব্লাড প্রেশারটা দেখলাম এই ব্লাড প্রেশারটা আসলে ঠিক না, এই ব্লাড প্রেশারটা ভুল হয়েছে, আমাকে আবার রিচেক করতে হবে, তাহলে 1 মিনিট পরে আবার শুরু করতে হবে। কেন? কারণ ব্লাড প্রেশার নেওয়ার সময় পেশেন্ট হয়তো একটু ভয় পায়, পেশেন্টের অ্যাংজাইটি হয়, পেশেন্টের প্রেশার কিন্তু অটোমেটিক বেড়ে যায়। Assist the client to a comfortable position, advise the client on the reading. তারপরে আমরা কি করব, পেশেন্টকে আবার কমফোর্টেবল পজিশনে রাখবো। তারপরে পেশেন্টকে আমরা যদি কোনো অ্যাবনর্মাল রিডিং হয় সেটা আমরা অ্যাডভাইস করব যে আপনার ব্লাড প্রেশারেই আপনি এই করবেন। তারপরে আমার হাত, যেহেতু আমি ব্লাড প্রেশারটা নিচ্ছি, আবার হাতটা ধুইতে হবে অন্য পেশেন্টের কাছে যাওয়ার আগে। তারপরে ব্লাড প্রেশার মেপে আমি যেই রিডিংটা পেলাম সেই রিডিংটা আমাদের চার্টে লিখে রাখতে হবে, সাইন করতে হবে, এবং যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে বা ফাইন্ডিংসটা সিনিয়রের কাছে দিতে হবে, জানাতে হবে তাকে। তাহলে আমরা কিভাবে জানলাম যে ব্লাড প্রেশার আমরা দুইভাবে নিতে পারি, একটা অসকালটেশনের মাধ্যমে, আরেকটা হলো যে কাপের মাধ্যমে প্যালপেট করে। তারপরে ইনস্ট্রুমেন্ট যা আমরা আনছিলাম সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা আবার ধুয়ে পরিষ্কার করে ঠিক জায়গা মতো গুছায় রাখবো, যেন পরে যে কাজ করবে সে যেন কোনো হ্যাপহ্যাজার্ডলি ইনস্ট্রুমেন্ট না পায়, তার যেন কোনো প্রবলেম না হয়। আর হাইপারটেনশন আমি তোমাদের একটা ছবির মাধ্যমে দেখাইছি, দেখছো হাইপারটেনশনটা কি? তোমার যে আর্টারিটা আছে, আর্টারিটা দেখো এক জায়গায় এসে ন্যারো হয়ে গেছে, চিকন হয়ে গেছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিব এখানে। এক্সাম্পলটা হলো যে ব্লাড প্রেশারটা আসলে হাইপারটেনশন বা হাইপারটেনশন কেমন হয়, যে কল, মনে করো পানির কল দিয়ে পানি আসতেছে সমান ধারায়, সেই পানিটা যখন কোনো কারণে কলের পাইপটা একটু চিকন হয়ে যায়, ময়লা পরে 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 চিকন হয়ে যায় বা ভিতরে ময়লা জমে, তখন কি পানিটা আসতে হইলে তুমি তো কল ফুল স্পিডে ছেড়ে দিছো, কিন্তু পানিটা আসতে হলে কি পানিটা তখন ফোর্স দিতে হবে তোমাকে। এইটাই হলো হাইপারটেনশন। তেমনি আমাদের আর্টারির ভিতরে যখন এই যে চর্বি জমে জমে, আমরা বলি যে আপনারা চর্বি খাবেন না, ফ্যাট খাবেন না, এটা খাবেন না, কেন? ভিতরে একটা ফ্যাট জমা হয়, ফ্যাট জমতে 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 আর্টারিটা চিকন হয়ে যায়। চিকন হয়ে গেলে ব্লাডটা তখন বেরোনোর জন্য ফোর্স দেয়, এবং ফোর্স দেওয়ার পরে এই যে ফোর্সটা দেয় এইটা হলো হাইপারটেনশন, মানে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কোনো কারণে কোনো ডিজিজের মাধ্যমে এই আর্টারিটা একটু মোটা হয়ে যায়, থিন হয়ে যায়। থিন হয়ে গেলে ওই কলের পাইপ যদি মোটা হয়ে যায় তাহলে পানিটা কি একটু স্লো আসবে না, যে পানিটা আসার দরকার? তেমন আর্টারিতে যদি ব্লাড আসতে হয় আর আর্টারি যদি থিন হয়ে যায় তাহলে কিন্তু ব্লাডটা একটু স্লো আসে। সেইটাই হলো তোমার হাইপোটেনশন, মানে ব্লাড প্রেশার লো। এই কারণে আমাদের ব্লাড প্রেশার হাই হয়, ব্লাড প্রেশার লো হয়। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এখন আমরা নেক্সটে বলবো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতে পারে? একটা হলো ওয়েট। আমরা বলি যে যারা মোটা হয়ে যায় বলি যে আপনি আপনার কমান, আপনি মোটা হয়ে গেছেন, কমান, এক্সারসাইজ করেন, কারণ ওয়েটের জন্য কিন্তু ব্লাড প্রেশার কম বেশি হতে পারে। একটা হলো স্লিপ, রাতে ঠিক মতো যদি ঘুম না হয়, কেউ যদি ঘুম না আসে, রাত জাগে, তার কিন্তু অটোমেটিক ব্লাড প্রেশার বেড়ে যাবে। একটা হলো এইজের সাথে ব্লাড প্রেশারের একটা সম্পর্ক আছে। যেমন একটা তোমরা যারা ইয়াং এজ আছো, তোমার সাথে কিন্তু আমার একটু ডিফারেন্স হবে, কারণ আমার বয়স বেশি, তোমাদের বয়স কম, কাজেই এইজও একটা ফ্যাক্টর। তারপরে ইমোশনস, হয়তো হঠাৎ করে একটা খারাপ খবর পাইলে তোমার মনটা খারাপ, তাহলে কিন্তু ব্লাড প্রেশারে ইফেক্ট হইতে পারে, যেটা এটা ইমোশনের সাথে জড়িত থাকে। সেক্স, ছেলেদের এবং মেয়েদের ব্লাড প্রেশারে একটু ডিফারেন্স থাকে। হেরিডিটি হলো বংশগত, যে
কারো বংশে যদি ব্লাড প্রেশার হাই থাকে বা লো থাকে, তার কিন্তু অনেক সময় বংশগতভাবে তারও ব্লাড প্রেশার হাই হয়। তারপরে ভিসকোসিটি অফ ব্লাড, কারো রক্তের ঘনত্ব একটু বেশি থাকে, আবার কারো রক্তের ঘনত্ব একটু কম থাকে। এই ভিসকোসিটি ব্লাডের উপরে অনেক সময় নির্ভর করে যে তার ব্লাড প্রেশার হাই হবে কি কম হবে। ইলনেস অ্যান্ড ডিজিজ একটা ফ্যাক্টর, যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার জন্য অনেক সময় ব্লাড প্রেশার হাই বা লোতে ওঠানামা করে। তা এই পর্যন্ত তোমাদের ব্লাড প্রেশার জানলা। তা আজকে আমরা কি পড়াইলাম বলো তো, কি পড়াইলাম সংক্ষেপে? আমরা আজকে তোমাদের ব্লাড প্রেশারের ডেফিনেশন দিলাম, ব্লাড প্রেশারের কি কি কারণে ব্লাড প্রেশার হইতে পারে, কিভাবে ব্লাড প্রেশারটা তোমরা চেক করবা, তারপরে কি কি ফ্যাক্টরের উপরে তোমার ব্লাড প্রেশার ওঠানামা করে, এবং এগুলি তোমাদের আজকে পড়ালাম। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে দিবা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দিবা। তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি সেটা হলো 150 ওয়ার্ডের মধ্যে লিখবা তোমরা। এই ব্লাড প্রেশারের উপরে একটা রুগী 180/120 তার প্রেশার পেয়েছো, তা এটা কি প্রেশার, এটা হাইপারটেনশন না হাইপোটেনশন, এবং তার ডায়াগনোসিস করবা। ডায়াগনোসিস করে তারে তোমরা কি রেমেডিস দিবা এবং কী করবা এই রোগীর জন্য, এবং কিভাবে তার প্রেশারটা মাপবা, এবং এটার জন্য কি কমপ্লিকেশন হতে পারে সেটা তোমরা একটা কাগজের মধ্যে লিখে সেটা তোমাদের মোবাইলের মাধ্যমে ছবি তুলে তোমরা আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। আর তোমরা তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, কোন ইনস্টিটিউটের, এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা লিখে তোমরা পাঠিয়ে দিবে। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ দেখাইছি। পরে আবার এক সময় তোমাদের সাথে আমার আবার দেখা হবে।